This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ এট 2 আর শুরুতেই আপনাদের জানিয়ে দিই চাপ বাড়ানো হচ্ছে জুনিয়র ডক্টরদের ওপরে। স্নায়ু যুদ্ধে এগোনোর পথ খুঁজছে রাজ্যের প্রশাসন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যখন আমি আপনাদের সামনে তার মিনিট 15 আগে খবর এলো, রাজ্য স্বাস্থ্য দপ্তর সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষের কাছে চিঠি দিয়েছে। দুপুর 2টোর মধ্যে, মানে আজ দুপুর 2টো, এখন দুপুর 2টো বাজে, এই দুপুর 2টোর মধ্যে কতজন জুনিয়র ডক্টর কাজে ফিরলেন, কাজে যোগ দিলেন জানতে চাইছে স্বাস্থ্য দপ্তর। চিঠিটা গেছে কখন? 15 মিনিট আগে। 15 মিনিটের মধ্যে রিপোর্ট দিতে হবে। এর উদ্দেশ্য কি? আমি শুনবো আগে জুনিয়র ডক্টররা কি বলছেন এই রিপোর্টের প্রেক্ষিতে। আমরা তো কর্মবিরতি চলছি, প্রিন্সিপালের কাছে জানতে চেয়েছে, প্রিন্সিপাল স্যার জানাক কলেজের কি পরিস্থিতি। কিন্তু আমরা যেটা বারবার বলতে চাইছি যে আমরাও কাজে যোগ দিতে চাই, আমরা কাজে যোগ দিতে চাইছি না এরকমটা নয়, কিন্তু পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই নোটিশের পরিবর্তে যদি এই নোটিশটা আসতো যে হ্যাঁ আপনারা আলোচনায় আসুন, আপনাদের দাবি দেওয়া আমি মেনে নিচ্ছি, তাহলে তো এই সমস্যার দুপুর 2টো কেন, 5 মিনিটের মধ্যে তো এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে সমস্যার সমাধান না চেয়ে যদি কেউ মনে করে যে এই আন্দোলনকে নানানভাবে দিগ্ভ্রান্ত করব বা ভাঙার একটা চেষ্টা করব, এইটা আমার মনে হয় না সঠিক কোনো পদক্ষেপ। তাহলে সেই জায়গা থেকে প্রিন্সিপাল স্যাররা জানাক তাদের কলেজের সিচুয়েশন সবটাই। আমরা মনে করি আমাদের দাবি দেওয়া যা আছে সেই দাবি দেওয়া শুনে অবিলম্বে এর একটা সমাধান সূত্র তৈরি করা হোক বা রাখা হোক, এটাই আমাদের বলার। হুঁশিয়ারি হতে পারে, আমরা সেটাতে ভয় পাই না। আমরা আগেও বলেছি আমরা এখানে যেই কারণে লড়ছি, সেই ন্যায় বিচার নিতে যে লড়ছি, এই লড়াইটা বোধহয় এখানে ভুল ঠিকের কোনো ব্যাপারই নেই। এটা যে ঠিক লড়াই আমরা সবাই জানি। আমরা তাই জন্যই এত লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে পথে নেমেছেন। এখনও কর্মবিরতি করছি, তার যথাযথ যে কারণ আছে সেটা আমরা রোজ মিডিয়ার মাধ্যমে এবং রাজপথে এবং আমাদের অফিসিয়ালদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। এবং সেখানে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছে না, সেখানে যে একটা জটলা হয়ে আছে, সেটা আমার মনে হয় রাজ্য প্রশাসন আরেকটু সংবেদনশীলভাবে দেখতে পারত, নাকি কে কজন ডিউটি করছে সেই হিসাব কষার থেকে আমার মনে হচ্ছে ওনারা এই ব্যাপারটা একটু সংবেদনশীলভাবে দেখতে পারত। দুপুর 2টোর মধ্যে জানতে চেয়ে কী হবে তাই আমরা জানি না। কাজেই এই নোটিশটিকে আমরা খুব একটা এসছে, আমরাও দেখছি, আমাদের এইচওডিরাও দেখবেন, প্রিন্সিপালরাও দেখবেন, সবাই তো আমাদের পাশেই আছেন, আর সবাই আমাদের সিনিয়র ডাক্তাররা আমাদের সঙ্গেই আছেন। কাজেই এইটাকে নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না এখন। আচ্ছা, স্বাস্থ্য ভবন আচমকা দুপুর 2টোর মধ্যে কতজন ডক্টর কাজে ফিরলেন জানতে চাইছে কেন, কিসের ইঙ্গিত? চলুন এই নিয়ে একটু কথা বলি। সৌরভ দত্ত আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। সৌরভ, কোথাও কি কৌশলী অবস্থান নিচ্ছে রাজ্য? তারা আলোচনার রাস্তাটা কোথাও যেন আচমকা গতকাল সন্ধে বন্ধ হলো, কারণ এর মধ্যে রাজনীতি খুঁজে পাচ্ছে নবান্ন, এর পেছনে খোলা মন খুঁজে পাচ্ছে না নবান্ন। আজ কতজন কাজে ফিরলেন, মানে পরোক্ষ চাপ এবং ঠেলে ঠেলে বিষয়টাকে মঙ্গলবার পর্যন্ত নিয়ে যাওয়া, সুপ্রিম কোর্টে নেক্সট শুনানির দিন পর্যন্ত। পিউদি, এই ঘটনাক্রমের শিরোনাম একটাই, কার চোখের পাতা আগে পড়বে, হু ব্লিঙ্কস ফার্স্ট। সেই খেলাই কার্যত চলছে স্বাস্থ্য ভবন এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে, অন্তত ঘটনাক্রম সেই রকম। কালকে যখন সাংবাদিক বৈঠক হলো, জুনিয়র চিকিৎসকেরা জানালেন, তারা বলছেন যে এনআরএস আন্দোলনের সময় লাইভ টেলিকাস্ট হয়েছিল, তারা সেটা মানতে বাধা কোথায়। 5 দফা দাবিতে তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন, ফলে 5 দফা দাবি নতুন কিছু নয়। তারা বলছেন যে 30 জন প্রতিনিধি, 26টা মেডিকেল কলেজ, সব কলেজে প্রতিনিধি থাকতে গেলে 30 জন প্রতিনিধি খুব একটা বড় কিছু নয়। ফলে তারা মনে করছে যে শর্তটা কোথাও কিন্তু যেভাবে শর্ত আরোপের কথা বলা হচ্ছে, সেটাই তাদের বোধগম্য হচ্ছে না যে কেন সেটাকে শর্ত আরোপের কথা বলা হচ্ছে। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যে সেখানে তাদের জন্য অপেক্ষা করছেন, কোনো মেলেই সেই বার্তা আসেনি যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, আপনারা প্লিজ আসুন। মেলের যে ভার্সন তারা মনে করছেন সেই বয়ানের যে ধরন, তাতেই কিন্তু কোথাও একটা জটিলতা তৈরির জায়গা রয়েছে, যে কোথাও স্বাস্থ্য ভবন তাদের যে প্রশাসনিক
যে ভাবমূর্তি, প্রশাসনিক যে কড়া অবস্থান, সেইটাকে বজায় রেখে তারা চলতে চাইছেন। জুনিয়র চিকিৎসকরা বলছেন বিষয়টা সেই জায়গায় নেই, এখন আলোচনার টেবিলে আসতে হবে, এবং সেই জায়গা থেকে তারা অপেক্ষা করছিলেন একটা চিঠির জন্য, যে চিঠিতে কালকের যে মেলের পর সাংবাদিক বৈঠকের পর পাল্টা জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক বৈঠক, তারপর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জায়গায় এলো মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডিরেক্টরগুলোকে চিঠি। কিভাবে দেখছো তোমরা এগুলোকে? দেখুন, আমরা তো প্রথম থেকেই বলছি আমাদের 5 দফা দাবি খুব স্পষ্টভাবে আমরা রেখেছি এবং আমরা আশা করেছিলাম এগুলো বহু দিন আগেই মিটিয়ে দেওয়া হবে, এবং আমাদের প্রত্যেকটা দাবি। এই চিঠিটা কি খোলা মনের চিঠির প্রতীক? সেটা তো আমাদের মনে হচ্ছে না। এই যে রাজনীতির কথা বলা হচ্ছিল, যে আমরা নাকি রাজনীতি করছি, আমরা যদি রাজনীতি করতে থাকি এবং যদি সরকার খোলা মনে ব্যাপারটা বিচার করতে চাইতেন, তাহলে সরকারের তরফ থেকে কখনোই এই চিঠিটা আসার কথা ছিল না। এখন তারা রাজনীতি করে সরকারে এসেছেন, আমরা তাদের থেকে খোলা মন আশা করেছিলাম, কিন্তু এখনও অবধি সেই দৃষ্টান্ত আমরা পাচ্ছি না। তাও আমরা আশা করছি যে সরকার খোলা মনে আলোচনায় আসবেন। পিউদি, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা জীবিত একদম সৌরভ, আমি আবার পরে আসবো তোমার কাছে। দেখুন, খুব নির্দিষ্টভাবে রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার তারা পরোক্ষে চাপ বাড়ানোর পথ খুঁজছে ডাক্তারদের উপর, কারণ তাদের হাতে রয়েছে সুপ্রিম কোর্টের একটা ডিরেক্টিভ, যে সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে, তারপরও কিন্তু কোনো অ্যাকশন হয়নি। এদিকে জুনিয়র ডক্টরদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন হয়, কারণ ওই ডিরেক্টিভ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ডিরেক্টিভ অনুযায়ী রাজ্য এই মুহূর্তে ব্যবস্থা নিতে পারে। যদি ব্যবস্থা নেওয়া হয় জুনিয়র ডক্টরদের বিরুদ্ধে, তাহলে সিনিয়র ডক্টররাও কর্মবিরতিতে যাবেন। একটু আগে হুঁশিয়ারি দিয়েছেন তারাও, শোনাবো। আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থেকেছে, অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের আবেদন করছেন, তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন। এর পিছনে কী উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই। আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন। আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি। আপনি ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করুন। সিনিয়র ডক্টররাও যখন নামলেন পথে, তারা বলছেন জুনিয়রদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরাও কর্মবিরতিতে যাব। মানে পুরো স্বাস্থ্য পরিষেবাটাই প্রশ্নের সামনে এসে দাঁড়াবে কর্মবিরতি এবং প্রতিবাদের জেরে। ঠিক তার পরপরই স্বাস্থ্য ভবন পাল্টা চাপ তৈরি করতে অধ্যক্ষদের হাতে চিঠি ধরিয়ে দিল। আলোচনার নয়, কতজন যোগ দিল, চাপ বাড়ছে। মহানন্দা কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। রাজ্যের প্রশাসন একটু অ্যাডামেন্ট নয় মহানন্দাদি? কারণ ছাত্রদের সঙ্গে কথা বললে যে সিচুয়েশনটা মিটে যায়, পরিষেবা স্বাভাবিক হয়, কোথাও কি খুব কৌশলে স্বাভাবিক না হোক, অন্তত মঙ্গলবার পর্যন্ত আদালতের সামনে আরো একবার দেখানো যাবে দেখুন আপনার ডিরেক্টিভ ছিল, তাও এরা কাজে যোগ দেয়নি। এই পরিস্থিতি তৈরি করতে চাইছে রাজ্য। এই ঘটনাটা, আরজিকরের ঘটনাটা কিন্তু শুধুমাত্র একজন মহিলা ডাক্তারের অসম্মান নয়, নারী সুরক্ষার ব্যাপার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে, আভাস পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল, মানে সরকারি হাসপাতালগুলির দুর্নীতিরা, মানে আভাস পাওয়া যাচ্ছে। এবং আজকে তো আমরা অন্য একটা চ্যানেলে দেখলাম, সেখানে নর্থ বেঙ্গলের একজন ডাক্তার বলছেন যে আরজিকরের দুর্নীতি তো নর্থ বেঙ্গলের মেডিকেল কলেজের কাছে কিছুই না। মানে এত বড় বড় দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দপ্তর রিলেটেড, সেটা একটা চিন্তার ব্যাপার। এবং সেখানে টাকা দিয়ে প্রশ্ন ফাঁস হচ্ছে, ডাক্তারি যারা পাশ করছে তারা যোগ্য নয়। তাহলে এই সরকার কি চাইছে? অযোগ্য ডাক্তার, অযোগ্য শিক্ষক, এরা সমাজে ঘুরে বেড়াবে, এরা চিকিৎসা করবে, এরা শিক্ষা দেবে? কোন জায়গায় যেতে চাইছে? এবং এই ডাক্তারদের আন্দোলন সেটা এত জাস্টিফাইড। কিছুদিন আগেও কিন্তু একটা ঘটনায় যখন রোগীর বাড়ির লোকজন মেরেছিল একজন ডাক্তারকে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মিট করেছিলেন জুনিয়র ডাক্তারদের, তখন কিন্তু আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস পূরণ হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী হয়তো সদিচ্ছা দেখাচ্ছেন, মিট করতে চাইছেন,
কিন্তু তাদের দাবি না মিটলে, তারা সুরক্ষা না পেলে তারা কি করে চিকিৎসা করবে? বিশেষত মহিলা সুরক্ষা যেখানে জড়িত, সেটাও তো সরকার স্পষ্ট করেনি যে পয়েন্ট 1 সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া হলো, পয়েন্ট 2 এক্সিকিউট করা হলো। সরকারের তো কোনো স্পষ্ট অবস্থান নেই। তাহলে জুনিয়র ডক্টররাই বা কিভাবে তারা ভরসা করবেন এবং কিভাবে এই আলোচনার পথটা খোলা যাবে? মনোনীতি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি নিয়ে যাবো সিথির মোড়ে আমাদের দর্শকদের, যেখানে নার্সিংহোমে, সিথির মোড়ের একটি নার্সিংহোমে ইডি তল্লাশি চলছে। কেন ইডি তল্লাশি করছে? মানে দুর্নীতি। এবং কার নার্সিংহোম সেটি জানা গিয়েছে সুদীপ্ত রায়, মানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায়, তার নার্সিংহোম, তিনি ডাক্তার। এই সুদীপ্ত রায় নার্সিংহোমে ইডি তল্লাশির ছবি দেখছেন। এতক্ষণ ভাবছিলাম যা শোনা যাচ্ছিল এটা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত কোনো তল্লাশি। এখন যা হিন্ট মিলছে এটা আরজি করে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের সঙ্গে লিঙ্কড কোনো তল্লাশি। আমার সঙ্গে সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, কিভাবে ওই ঘটনার সঙ্গে এটা লিঙ্কড? প্রথমে যেটা জানানোর জন্য আমি চেষ্টা করব যে প্রায় ইতিমধ্যেই 1 ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হয়ে গেছে। সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের যারা তদন্তকারী আধিকারিকরা মূলত তিলোত্তমার যে খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্তেই কিন্তু বিধায়ক সুদীপ্ত রায় তার যে নার্সিংহোম, এমনকি তার বাড়ি এবং অফিস, সেখানে একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। তার কারণ প্রথম থেকেই কিন্তু পিউদি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে এমনকি সুপ্রিম কোর্টেও পর্যন্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কারণ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দুপুর 2:30টার পরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি একটি চিঠি দিয়েছিলেন। কেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আগে থেকে কোনো তৎপরতা দেখা যায়নি, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকা, ঘটনার পর বহু মানুষের সেখানে উপস্থিতি ছিল, এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। এমনকি সিবিআইয়ের আধিকারিকরা তারা যেটা জানতে পেরেছেন যে ঘটনার পরদিন সকালে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তিনি একাধিকবার সুদীপ্ত রায় তার সঙ্গে ওভার টেলিফোন যোগাযোগ করেছিলেন, কথোপকথন হয়েছিল। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে নির্যাতিতা ছাত্রীর তার পরিবারের সদস্যদের প্রথমে তার অসুস্থতার কথা জানানো হয়েছিল, পরবর্তীতে আত্মহত্যার বিষয় বলা হয়েছিল। এই ধরনের বিভিন্ন বক্তব্য কেন তাদের পরিবারের সামনে তুলে ধরা হয়েছিল? কোথাও গিয়ে গোটা ঘটনাটাকে কি আড়াল করার চেষ্টা করা হয়েছিল, বা এর পেছনে কি অন্য কোনো কারুর কোনো রকম মদত ছিল? এই নার্সিংহোমটা কিভাবে ব্যবহৃত হয়েছে ওই ঘটনায়? লিংক তো খুঁজে, নার্সিংহোমে তল্লাশি কেন? দেখো, মূলত হচ্ছে সুদীপ্ত রায়, তার সঙ্গে কিন্তু কথা বলার জন্য তদন্তকারীরা এসছেন বা তার স্টেটমেন্ট নেওয়ার জন্যই এসছেন, এবং তার বাড়ি, নার্সিংহোম, অফিস সবটাই কিন্তু একই জায়গার মধ্যে। সেই জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একেবারে বাইরে ডিপ্লয় করে রাখা হয়েছে, ভেতরে সিবিআইয়ের অফিসাররা রয়েছেন। তারা যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, যেটা আগেও বললাম, যে সুদীপ্ত রায়ের সঙ্গে কথা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। বুঝতে পেরেছি সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে। মূলত সুদীপ্ত রায়ের সঙ্গে কথা বলতেই ইডি আধিকারিকরা ওখানে গিয়ে পৌঁছেছেন। সুদীপ্ত রায় এবং সন্দীপ ঘোষের মধ্যে কথোপকথন, কিছু তথ্যের আদান প্রদান, যেটা গোয়েন্দাদের নজরে রয়েছে। কি তথ্য? তিলোত্তমা ধর্ষণ এবং খুন সংক্রান্ত কোনো তথ্য। দুজনের কথোপকথন। কি বলেছিলেন সেদিন সন্দীপ ঘোষ? তার মানে ওই যে একা সঞ্জয়, যদি একাও হয়ে থাকে, কেন সঞ্জয় কি জানতো? এত সবাই মিলে সঞ্জয় এবং তার অপকীর্তি ঢাকার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন কেন? এই প্রশ্নগুলোর উত্তর কি এবার মিলবে জানি না। প্রত্যেক মুহূর্তে রহস্য, প্রচুর প্রশ্ন যার কোনো উত্তর এখনো আসেনি। আর এর মধ্যেই প্রতিবাদ গর্জন বাড়ছে প্রতিদিন। আজ 33তম দিন, কিন্তু কোথাও এতটুকু খামতি নেই প্রতিবাদের। এই প্রতিবাদ কোথাও রাজ্যের পুলিশ প্রশাসনকে অস্বস্তিতে ফেলছে। না হলে একজন পুলিশ অফিসার, একটা থানার ওসি, তিনি কি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেন? সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে লেখেন একটা বিশেষ রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে, তোরা শূন্য ছিলিস, তোরা শূন্যই থাকবি। এটা কি করে সম্ভব? সেই পোস্টের ছবিও আপনাদের দেখাবো। পাটুলি থানার ওসির পোস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই কাদের মেনশন করে, কোন রাজনৈতিক দলকে মেনশন করে এই পোস্ট, বুঝতেই পারছেন। শূন্য ছিলি, শূন্য থাকবি, খুব স্পষ্ট বামেদের দিকে ইঙ্গিত। তাই একাধিক বাম নেতা পরপর এই পোস্ট শেয়ারও করছেন। পাটুলি থানার ওসির এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। দেখুন,
পুলিশ আর দল মানে অ্যাডমিনিস্ট্রেশন আর তৃণমূল কংগ্রেস এর মধ্যে কোনো বিভেদ নেই, এই অভিযোগ বিরোধীরা বছর বছর করে আসছে। সেই অভিযোগই কি কোথাও মান্যতা পেল না এই ধরনের একটা পোস্টে? সায়ন্ত আমার সঙ্গে রয়েছে, আমি সায়ন্তর সঙ্গে আরো কথা বলবো। সায়ন্ত, আচমকা পাটুলি থানার ওসি, তিনি তো একজন একটা ফোর্সের সদস্য, তিনি তো অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, রাজনীতি থেকে বহু দূরে, অন্তত কর্মক্ষেত্রে, সেখানে এরকম পোস্ট কি করে করতে পারেন? সেটাই কিন্তু প্রশ্ন, যেখানে তিনি একটি পাটুলি থানার মতো গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব সামলাচ্ছেন, যিনি ওসি পদমর্যাদার, সেখানে কিভাবে তিনি এই ধরনের প্রশ্ন তুলে বা এই ধরনের বক্তব্য সোশ্যাল মাধ্যমে পোস্ট করতে পারেন, এটা কিন্তু লালবাজারে যারা কর্তা তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তার বিরুদ্ধে ডিপি অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রসিডিংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে তিনি কেন এমন করলেন, যেটা জানা যাচ্ছে গত এক সপ্তাহ ধরে একাধিক কাণ্ড ঘটেছে পাটুলিতে, এবং পাটুলিতে দুদিন আগে একটি গণ আন্দোলনের জায়গায় সেখানে ঝামেলা হয়, সেখানে বামপন্থীদের সঙ্গে পাটুলি থানার আধিকারিকদের হাতাহাতি পর্যন্ত হয়েছিল এবং তাদের ধরে টানাটানিও হয়েছিল। সেখান থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়, তারপর থেকেই পাটুলি থানার ওসির বিরুদ্ধে একাধিক স্লোগান ওঠে। সেই বিষয়কে কেন্দ্র করে পাটুলি থানার ওসি সক্রিয়, এতটা সক্রিয়, অতি সক্রিয় যেটাকে বলে, অতি সক্রিয় এ ধরনের পোস্ট করলেন কিনা সেটাই কিন্তু এখন প্রশ্ন। যদিও তাকে কিন্তু এই ব্যাপারে যখন বারবার ফোন করা হয় তিনি কোনো ফোন ধরেননি। কেন এই ধরনের মন্তব্য তিনি সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমে করতে গেলেন সেটাও কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি। কিন্তু যেটা লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই ধরনের মন্তব্য কোনো চেয়ারে বসে কেউ করতে পারেন না। যেখানে ওসি, যেখানে তার গায়ে উর্দি রয়েছে, যেখানে এই ধরনের মন্তব্য তিনি করেছেন সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন, তাহলে তিনি কেন মন্তব্য করলেন, এই প্রশ্নই কিন্তু লালবাজারের কর্তারা তার কাছে জানতে চেয়েছে। সেই কারণে ডিপি স্টার্ট হয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই বামেদের তরফে কিন্তু এই ব্যাপারে সমাজ মাধ্যমে পোস্ট করে, তার পোস্টটাকে রিপোস্ট করে মূলত তার বিরোধিতা করা শুরু হয়েছে। একদম, সেটা খুব স্বাভাবিক হবেই সে প্রতিক্রিয়া। শান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। পুলিশ আর দল এর মধ্যে কোনো আর তফাৎ নেই, যে অভিযোগ বিরোধীরা করত প্রমাণ করলেন পাটুলি থানার ওসি। তবে এর মধ্যেই একটা অদ্ভুত খবর, মানে কোথায় এগোচ্ছি আমরা, কোন দিকে যাচ্ছি। পুলিশ রাজনৈতিক দলকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, আর সাধারণ রোগীর পরিজনেরা ডাক্তারকে গিয়ে হুমকি দিচ্ছেন, তাও অ্যাপোলোর মতো একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে গিয়ে একজন মহিলা চিকিৎসককে যে আরজিকর করে দেবো, আরজিকর করে দেখাবো, ধর্ষণ এবং খুনের হুমকি। আমি এ নিয়ে আবার যাবো সৌরভ দত্তের কাছে। সৌরভ, আমরা কোন দিকে এগোচ্ছি? এই তো দিশাহীন লাগছে সবকিছু। পিউদি, একেবারে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে যেভাবে, যে ঘটনা, যে ভাষায় এই ঘটনা চিকিৎসকদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাতে কিন্তু সেখানকার সেই বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি নিয়েছেন এবং সেই কারণেই এদিন দীর্ঘক্ষণ নতুন রোগী ভর্তি তারা বন্ধ রেখেছিলেন। তারা অভিযোগ করেছিলেন, তার দাবি ছিল যে যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা নতুন কোনো রোগী ভর্তি নেবেন না, এবং পুলিশের কাছে এই দাবি তারা রেখেছিলেন। কিন্তু সব মিলে যে বিষয়টা যে একটা স্পর্শকাতর জায়গায় রয়েছে, একদিকে একটা সমাজ, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, নাগরিক সমাজের একটা বৃহত্তর অংশ রয়েছেন, তারা রয়েছেন যে যারা স্পষ্টভাবেই এই আন্দোলনের সমর্থনে প্রতিদিন শহরের কোথাও না কোথাও মিছিল করছেন, তারা এখানে এসে জড়ো হচ্ছেন। গত কয়েকদিনে, গত 3 দিনে আমরা দেখেছি যে এখানে যারা আন্দোলন মঞ্চ যারা পরিচালনা করছেন, নাগরিক সমাজের তরফ থেকে যে পরিমাণ জল, শুকনো খাবার সহ এই আন্দোলনকে সমর্থন জানিয়ে এসছে। আমি একটু থামাচ্ছি, তোমাকে একটু থামাচ্ছি প্লিজ, আমি এক্ষুনি আসছি। আমাদের দর্শকদের জানিয়ে দিই, এই মুহূর্তে আবার খবর পেলাম, দুপুর 2টো শুরু করেছিলাম স্বাস্থ্য ভবনের চিঠির খবর দিয়ে যে কতজন জুনিয়র ডক্টর কাজে যোগ দিলেন। আবার একটি চিঠি ডাক্তারদের কাছে পৌঁছেছে, ইমেল, চিঠি মানে ইমেল, এটা মুখ্য সচিবের কাছ থেকে পৌঁছেছে। বিকেল 5টায় এই আলোচনায় বসার একটা প্রস্তাব মুখ্য সচিব ইমেল মারফত দিলেন জুনিয়র ডক্টরদের কাছে। ফের মুখ্য সচিবের চিঠি আমরা গতকালও দেখেছিলাম, কিন্তু মুখ্য সচিবের চিঠির পরেও বরফ গলেনি, কারণ মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। চিঠিতে কি এবার মেনশন করা আছে, স্পষ্ট করা আছে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কি থাকবেন না? দীক্ষা ভূঁইয়া আমার অন্য সহকর্মী আরো বলতে পারবে। দীক্ষা, দেখো, মুখ্য সচিবের মনোজ পঞ্চায়েত তরফ থেকে আবার জুনিয়র চিকিৎসক, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে একটি চিঠি গিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আজকে তারা আজ নবান্নে 4:45টার মধ্যে নবান্নে আসতে পারবেন এবং সেখানে তারা সর্বাধিক 15 জন থাকবেন। তবে লাইভ স্ট্রিমিং করা যাবে না, কিন্তু তারা চাইলে পুরো ভিডিওগ্রাফি অর্থাৎ পুরো রেকর্ডিং করে রেখে দেওয়া হবে, অর্থাৎ
কিছুটা শর্ত মানলেও পুরো কিন্তু নরম মনোভাব নিল না সরকার। অর্থাৎ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা যেটা দাবি করেছিলেন যে তাদের সর্বাধিক 30 জনকে আসতে দিতে হবে, লাইভ স্ট্রিমিং করতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গেই তারা বসবেন। সেই জায়গায় 4টে যে তাদের দফা তারা দাবি করেছিলেন, সেখানে প্রথম দফার দাবি 30 জনটা মানল না সরকার। মুখ্য সচিবের তরফ থেকে জানানো হয়েছে 15 জন সর্বাধিক আসতে পারবেন, 4:45টার মধ্যে নবান্নে আসতে হবে এবং নবান্নের কনফারেন্স রুমে তারা 5টা থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারবেন। দ্বিতীয়, লাইভ স্ট্রিমিং করা যাবে না, কিন্তু পুরো যে বৈঠক চলবে তার রেকর্ডিং করে রাখা হবে। মানে মুখ্যমন্ত্রী থাকবেন বৈঠকে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী সেখানে বৈঠকে থাকবেন। দেখো, অনেক ধন্যবাদ, তুমি নজর রাখো। এবার অপেক্ষা জুনিয়র ডক্টররা কি রেসপন্ড করেন, কারণ একটু আগেই স্বাস্থ্য ভবনের চিঠি খেয়ে তারা বসে আছেন। কতজন জুনিয়র ডক্টর কাজে যোগ দিলেন, মানে চাপ বাড়ানো হচ্ছে, অন্যদিকে প্রস্তাবে রাজি সেই পথটাও খুলে রাখা হচ্ছে। জোড়া কৌশল নিয়েছে রাজ্যের প্রশাসন। শেষ করবো আজকে নিউজ এট 2, সঙ্গে থাকুন।